নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আশির দাঙ্গার মতো ঘটনার চেষ্টা উকি ঝুঁকি দেয় এখনো। কঠোর হাতে দমন করা হবে এই চেষ্টা। সোমবার উপজাতি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রবীন্দ্র ভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে ২৬ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে রাজ্যের ৪ জেলার ৬টি ব্লকে ১০টি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এগুলোর মধ্যে ৬টি হলো উপজাতি ছাত্রদের জন্য এবং ৪টি হলো উপজাতি ছাত্রীদের জন্য। শিক্ষাঙ্গনকে সর্বস্পর্শী করে গড়ে তুলতেই প্রত্যন্ত জনপদে জনজাতি অংশের ছাত্রছাত্রীকে সর্বোৎকৃষ্ট সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর আমাদের সরকার বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা আশির কথা যদি বলি, কিরকম একটা দাঙ্গা জনজাতি এবং জাতিদের মধ্যে করানো হয়ে গেছে আপনারা সবাই জানেন। এটা কিন্তু ভুলবার নয়। ত্রিপুরাতে মাঝে মাঝে তারও চেষ্টা করা হয়, উকি ঝুঁকি দেয়, কিন্তু আমাদের সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে এই ধরনের যারা চেষ্টা করবে তাদেরকে কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না এবং আমরা দেইও না। আমরা চাই জাতি জনজাতি মিলে আমরা আমাদের মাননীয় মন্ত্রীজি দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। ৫০তম প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি খান্না। কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এমন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হলেন সঞ্জীব খান্না। সোমবার দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। এদিন নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের ৫০তম প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি খান্না। আগামী ৬ মাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন তিনি। ২০২৫-এর ১৩ মে অবসরে যাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন বিচারপতি সঞ্জীব খান্না। পরে দিল্লি হাইকোর্টের আইনজীবী হন তিনি। ২০০৪ সাল পর্যন্ত আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন সঞ্জীব খান্না। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সঞ্জীব খান্না। ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। To the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment, perform the duties of my office without fear or favor, affection or ill will, perform the duties of my office without fear or favor, affection or ill will. কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এমন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হলেন সঞ্জীব খান্না। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি খান্না। চলতি বছরের আগস্ট মাসে মুম্বাইয়ের এক কলেজ পড়ুয়ার বোরখা হিজাব পরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলারও শুনানি করেছিলেন তাঁর বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তাঁর বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বহিরাজ্যের প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যে হয়েছে রাজ্যে। এক্ষেত্রে পাইপলাইনে রয়েছে আরও ১,০০০ কোটি টাকার বিনিয়োগ। সোমবার উন্নতি ২০২৪-এর রাজ্যভিত্তিক কর্মশালায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বড় শিল্প না হলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্থাপনের ক্ষেত্রে বহিরাজ্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে রাজ্য সরকার। এক্ষেত্রে বহিরাজ্যের ২২০ জন বিনিয়োগকারীর সঙ্গে স্বাক্ষরিত হয়েছে মৌ। এটার মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রাজ্যে বিনিয়োগ হয়েছে ২০০ কোটি টাকা। পাইপলাইনে রয়েছে আরও ১,০০০ কোটি টাকা বিনিয়োগ। সোমবার উত্তর পূর্বাঞ্চলের শিল্প উন্নয়নের জন্য গ্রহণ করা উন্নতি প্রকল্পের রাজ্যভিত্তিক কর্মশালায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই এতগুলো যে আমাদের প্রমোশনের জন্য ইনভেস্টার্স যাতে আসে, তাতে করে প্রায় 212 ইনভেস্টার্স পার্টিসিপেটেড, মো অলরেডি সাইন্ড হয়েছে। আর ইন্টেন্ট যারা ইন্টেন্ট সাবমিটার্স তাদের মধ্যে এতে করে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5,900+ করোড় তারা আমাদের ইনভেস্ট করবে। সেই করে তারা এই ধরনের যে প্রোগ্রাম করাতে আমাদের সুবিধা হয়েছে।
এতে করে অ্যাপ্রক্সিমেট ইনভেস্টমেন্ট অফ ₹5,900 হবে এবং অলরেডি 200+ ইনভেস্টমেন্টস অলরেডি হ্যাভ মেড আর 1,000 crore অলরেডি ইন পাইপলাইন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ রাজ্য হলো ত্রিপুরা। আইন শৃঙ্খলার ক্ষেত্রেও দেশের 28টি রাজ্যের মধ্যে নিচের দিকে 3 নম্বরে রয়েছে ত্রিপুরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং আর্থিক ক্ষেত্রে ছাড় দেওয়ার কারণে বহিরাজ্যের বিনিয়োগকারীরা বর্তমানে রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি যা দেখছি ত্রিপুরাতে মানুষ কিন্তু যেহেতু দেখছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত আছে, এখানে কিন্তু নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে বলা যায় ওয়ান অফ দ্য পিসফুল স্টেট ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি 28টা রাজ্যের মধ্যে আমরা এখন নিচের দিক দিয়ে এখানে 3 নম্বরে আমরা আছি ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে। এখানে আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একবার যে ধরনের এই ধরনের ইনভেস্টমেন্ট পলিসি বা ইনভেস্টরদের সাথে কথা বলছে, নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে। কিন্তু এর উপর আরেকটা সুবিধা হয়ে গেল যে এইবার এই যে উন্নতি 2024 সেটাও এসে গেল। তো আমাদের কাছে এটা ভীষণ একটা আরেকটা পালক আমাদের টুপিতে লাগলো। কেন্দ্রীয় সরকারের এক্স ইস্ট পলিসির অন্তর্ভুক্ত উন্নতি প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। বিশেষ করে শিল্প সম্প্রসারণকে উৎসাহিত করার উদ্দেশ্যে উন্নতি প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছে সরকার। উন্নতি প্রকল্পে ত্রিপুরাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। উন্নতি প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 9 মার্চ 2024 সাল থেকে, তা চলবে 31 মার্চ 2026 সাল পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। তাঁর পদত্যাগের পর এবার অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পালন করবেন শক্তিময় চক্রবর্তী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রাজ্য সরকারের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। পদ্ধতি অনুসারে মুখ্য সচিব জে.কে. সিনহা এবং আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য উভয়ের কাছেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। আমি আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম, কিন্তু 5-6টি মামলার ফাইলের পরিপ্রেক্ষিতে আমার পদত্যাগ কিছুদিন বিলম্বিত হয়েছিল বলে জানিয়েছেন সিদ্ধার্থ শঙ্কর দে। ত্রিপুরা আইন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন আমলাদের সাথে কিছু আইনি সমস্যা নিয়ে সম্পর্কের অবনতির কারণে পদত্যাগ করেছেন সিদ্ধার্থ শঙ্কর দে বলে উঠে এসেছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। এদিকে সিদ্ধার্থ শঙ্কর দের পদত্যাগের পরপরই রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন বরিষ্ঠ আইনজীবী শক্তিময় চক্রবর্তী। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বিজেপি প্যানেলের সক্রিয় সদস্য হলেন শক্তিময় চক্রবর্তী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মণিপুরে সিআরপিএফ এর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 11 কুকি জঙ্গির। সোমবার জিরিবাম এলাকায় চলে গুলির লড়াই। সোমবার জিরিবাম জেলার বড় বেকড়া থানায় অতর্কিতে হামলা চালায় কুকি জঙ্গিরা। ওই থানায় শিবির করেছিল সিআরপিএফ জওয়ানরা। পুলিশ ও সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে দরজা জানালা বন্ধ করে দেন তারা। টানা কয়েক ঘন্টা গুলির লড়াইয়ে 11 জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সিআরপিএফ। জঙ্গিদের ছোড়া গুলিতে 1 জওয়ান প্রাণ হারিয়েছেন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে বলে সোমবার রাতে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে দাবি করেছেন মণিপুর পুলিশের এক শীর্ষ আধিকারিক। সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামের একটি থানায় 2 দিক থেকে ব্যাপক আক্রমণ শুরু করার পর শুরু হয় সংঘর্ষ। থানার পাশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য একটি ত্রাণ শিবিরও রয়েছে। হামলাকারীরা শিবিরকেও লক্ষ্যবস্তু করতে চেয়েছিল বলে দাবি করেছে পুলিশ। পুলিশ স্টেশনে আক্রমণ করার পরে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা থানা থেকে 1 কিলোমিটার দূরে জাকুরাডোর করং একটি ছোট বসতির বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় বলেও জানিয়েছে প্রশাসন। গত 1 বছরেরও বেশি সময় ধরে জাতি হিংসায় উত্তপ্ত উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। কুকি বনাম মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে সরকারি পরিসংখ্যান অনুসারে প্রাণ হারিয়েছেন অন্তত 300 জন। ভিটেমাটি ছাড়া হয়েছে কয়েক হাজার পরিবার। ইদানিং নাগা কুকি জঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে বলে
জানিয়েছে রাজ্য সরকার। প্রায় 2 বছর ধরে চলা অশান্তির জন্য জঙ্গিদের এই কাঠগড়ায় তুলেছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার। খেজুরবাগান সাহাপাড়ার পেশায় দিনমজুর 25 বছর বয়সের ওই মৃত যুবকের নাম রনি লস্কর। পরিবারের অভিযোগ, অন্যত্র খুন করে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। ঘটনা তদন্তে এনসিসি থানার পুলিশ। গত 6 নভেম্বর ছট পূজার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় রনি লস্কর। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সে পার্শ্ববর্তী এলাকার রঞ্জন রায়ের সঙ্গে কোথাও যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর বাড়ি ফিরে আসেনি। দুদিন খোঁজাখুঁজির পর এনসিসি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু রবিবার দিন সকালে এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে পার্শ্ববর্তী এলাকার একটি খালি জায়গায় রনির মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ শনাক্ত করে। পরিবারের তরফ থেকে রনির মৃত্যুর জন্য রঞ্জন রায়কে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে মৃত রনির মামা। থানা এনসি থানাতে আমরা মিসিং ডায়েরি করছি, জিডি এন্ট্রি করছি। করার পরে আমরা ফটো মোটো দিয়া ফেসবুকও ছাড়া হয়েছে। ছাড়ার পরে আমরা তারে আর কোনো মতে পাই না। আজকে হঠাৎ করে এনে গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোর কারণে সবাই পাড়ার প্রতিবেশী সবাই বলতেছে কি এর গন্ধ, কি এর গন্ধ। তো সবাই চেক করছে, চেক করে দেখে কি এখানে একটা বডি পাওয়া গেছে। তো বডি পাওয়া গেছে পরে সবাই চেক করছে, দেখছে ওরই বডি। এলাকার লোকজন রনি লস্করের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ শনাক্ত করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানিয়েছে এনসিসি থানার একজন পুলিশ আধিকারিক। 10:15টার দিকে আমরা থানাতে একটা ফোন আছে। তারপরে ফোনে কয় যে একটা এখানে বডি পাওয়া গেছে। এখানে খেজুর বাগান নয়, সাহাপাড়ার দিকে। তো ওইখানে লোকের ওই ছেলেটা তো কিছুদিন আগে 8 তারিখে, গত 8 তারিখে তারা মিসিং এন্ট্রি করেছে। 6 তারিখ থেকে ছেলেটা নাকি মিসিং। তারপরে তারা আজকে 2-1 দিন ধরে তারা গন্ধ পাইতেছে। তারপরে আজকে ফাইনালি তারা একটা বাড়ির সীমানার কোনাতে তারা বডিটা পাইছে। পাওয়ার পর থানাতে ফোন করছে। শহরের বুকে খেজুর বাগানের মতো ব্যস্ততম ও ঘনবসতি এলাকায় ঘটে যাওয়া রনি লস্কর খুনের রহস্যের আবরণ উন্মোচন করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে রাজ্য পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্ত্রী এবং শাশুড়িকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোমবার আগরতলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করল মহিলারা। গত 13 অক্টোবর মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকার সমরজিৎ চৌধুরী আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী তনুশ্রী চৌধুরী এবং শাশুড়ি সোমা আচার্যকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নির্মমভাবে। অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর ফাঁসির দাবিতে সোমবার আদালতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে স্ত্রী তনুশ্রী চৌধুরীকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করত বলে সমরজিৎ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করল মৃতার পরিবার। আমি ত্রিপুরা সরকারের কাছে এই কাছে আইনজীবীর কাছে মানে আইনের কাছে আমি আবেদন করতেছি যে যাতে তার সাদারা ফাঁসি হয় না। দীর্ঘদিন ধরে যাতনা ভোগ করাইছে আমার নাতিনদের, সে আগুন লাগাই দিছে, ইয়ে করছে, সব কিছু অত্যাচার করে সে মার কাছে আইছিল। মার কাছেও বাঁচতে পারে নাই, সে মারও মার্ডার করছে। তারও রাজ্য বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতা নজির প্রায় প্রতিদিনই প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী। দীর্ঘদিন যাবৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় কৃষি জমিতে জল সরবরাহ করতে না পেরে সোমবার পাম্প অপারেটরকে তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ কৃষকরা। ঘটনা খোয়াইয়ের জাম্বুরা এলাকায়। পাম্প অপারেটরকে তালাবন্দি করার ব্যাপারে সেখানকার একজন সহায়কের কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক নিহার দিব্যর নিকট বিদ্যুৎ সংযোগ সারাইয়ের জন্য গেলে তিনি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো রকম সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরের এই ধরনের গাফিলতির কারণে কৃষকদের অসুবিধার কথা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। এখন তো কৃষকরা জলের দরকার, এখন তো তারা কারেন্ট নাই, জল দিতে পারতেছে না। আমরা কতদিন যাবত ওই তো গত রবিবারের মধ্যে কাটতে দিয়া গেছে কাতারা। আমি 5 তারিখে গিয়ে আমি কইছি যে কারেন্টটা তো আপনারা কাটতে দিয়ে আইছে, তখন কি করা যায় স্যার, কৃষকের তখন খুব জলের দরকার। এসডিও কইল হ্যাঁ কালকে আমি ইলেকট্রিকের এসডিও আর কি, কালকে আমি ঠিক করে দিব। এখন অবধি করছে না? এখন অবধি কোনো। কি কারণে কাটছে বিদ্যুৎটা? এখানে বিদ্যুৎটা তারা কইল কেবল ব্রাশ হয়ে গেছে গা।
ওই এসডিও করে ইলেকট্রিক। খোয়াই জাম্বুরা এলাকার প্রায় 100টির ওপরে পরিবার কৃষি নির্ভর। এলাকায় দীর্ঘ 1 মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কৃষি জমিতে জল সরবরাহ না হওয়ায় কৃষকদের ফসল নষ্ট হওয়ার উপক্রম। বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও কোনো ধরনের সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন এলাকার একজন জনপ্রতিনিধি বিশ্বজিৎ শুক্ল দাস। তো কৃষকরা তাদের ডিমান্ড যে জল পায় না, এই কারণে কৃষকরা তারা যে এলআই ডিপার্টমেন্টের যারা অপারেশন আছে তারা আজকে গৃহবন্দী করছে। মূলত আমরা দেখছি ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে এসডিও আছে নিয়ার বর্মা, আমি গত শুক্রবারে ফোন করছি, উনি আমার ফোন রিসিভ করে নেয়। রাজ্য বিদ্যুৎ দপ্তরে চরম গাফিলতির শিকার হচ্ছেন রাজ্যের কৃষক সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ মানুষ। এই ধরনের বিমাতৃসুলভ মনোভাব পোষণের কারণ সম্পর্কে জানতে চায় রাজ্যবাসী। এর কোনো সদুত্তর আছে কি রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বা আধিকারিকদের কাছে? ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মন্দিরের সৌন্দর্যায়নের কাছে ব্যয় হবে 14 কোটি টাকা। সোমবার চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। এছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। সোমবার মন্দির পরিদর্শনের পাশাপাশি মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে পুজোর অর্ঘ্য পুষ্পাঞ্জলি নিবেদন করেন রাজ্যপাল। চতুর্দশ দেবতার মন্দির রাজ্যের পর্যটন স্থানগুলির মধ্যে একটি, আর এই মন্দিরের দেবতাদের উপর রাজ্যবাসী অনেক আস্থা ও বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসকে অটুট রাখার জন্যই রাজ্য সরকার মন্দির নির্মাণে ও উন্নয়নের কাজে 14 কোটি টাকার কাজ হাতে নিয়েছে। आज कार्तिक सोमवार है, इसलिए ये 14 गॉड टेम्पल को विजिट करके भगवान का दर्शन करने के लिए आया है। ये बहुत अच्छा टेम्पल है और अपना त्रिपुरा का एक टूरिज़म स्पॉट है, इसलिए इसको गवर्नमेंट ने 14 करोड़ रुपया खर्च करके इसको डेवलपमेंट करने के लिए ऐसा है। ये 14 गॉड टेम्पल के ऊपर आम पब्लिक का बहुत विश्वास है। वो विश्वास को कायम करते हुए इसको डेवलप करने के लिए गवर्नमेंट प्रोग्राम लिया है। आगे दिनों में নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। রেল বন্ধের কাল্পনিক গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবজির দাম বাড়িয়ে দিয়েছে একাংশ অসাধু ব্যবসায়ী। কাঁচামালের পাশাপাশি আলু পেঁয়াজের দামও নিজেদের মর্জি মাফিক বাড়িয়ে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তথাকথিত প্রশাসনিক অভিযানের আই ওয়াশার মধ্যে বাজারে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতা সাধারণের। নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হলো এই বিষয়টি। উৎসবের টানা মরশুম শেষ হলেও মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতিতে কমতি নেই। শাক সবজির দাম নামতেই চাইছে না 100 টাকা কিলোর ঘর থেকে। মাত্র 7 দিনের ব্যবধানেই আলুর দাম 35 টাকা কিলো থেকে পৌঁছে গিয়েছে 45 টাকায়। পেঁয়াজ হাই জাম্প ইভেন্টে নাম লিখিয়ে 45 টাকা থেকে 80 টাকা কিলো। ত্রিপুরাবাসী অতীতে আরো অনেক বেশি দামে পেঁয়াজ খেয়েছেন ঠিকই, কিন্তু এত দামে আলু খেতে হয়নি বলেই অভিমত সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে কাঁচামাল সহ আলু পেঁয়াজের দাম কিলোতে এত টাকা বেড়ে যাওয়ার বিষয়টিতে না জানার ভান করছে সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের স্বার্থে বসে নেই নিউজ নাও।
রেল বন্ধের কাল্পনিক গুজব ছড়িয়ে মর্জি মাফিক মূল্য আদায় করছেন বাজারের একাংশ অসাধু ব্যবসায়ী। শহর আগরতলার প্রধান প্রধান বাজারগুলির সর্বশেষ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার পর এই বিষয়টি উঠে আসে নিউজ নাওয়ের তদন্ত রিপোর্টে। বিশেষ করে পেট্রোল রেশনিং ব্যবস্থার খবরকে পুঁজি করে সবজি এবং আলু পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে নিজেদের মর্জি মাফিক মূল্য আদায় করে দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আঙুল তুলছেন পাইকারদের দিকে। সংগঠন, উৎসব, নানা নামে ব্যাপক হারে চাঁদার বিনিময়ে বাজার নিয়ন্ত্রণের অধিকার পেয়ে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা বলে অভিযোগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। প্রত্যেকেরই ধারণা ছিল উৎসবের মরশুম বলেই বাজার একটু চড়া, কয়েকদিন পরই তা নেমে যাবে। কিন্তু উৎসব মিটলেও বাজারে শাক সবজির দাম কমার কোনো আভাস নেই। বরং অন্যান্য বছর শীত শীত ভাব সাধারণ মানুষের মনে একটু খুশির রেখা ফুটিয়ে তোলে। অন্তত মাস দুয়েক সবজির দাম হাতের নাগালে থাকবে, এবার সে আশাতেও বালি। উল্টো ফলনের টান বাজারে, প্রতিদিনই ওঠানামা করছে সবজির দাম। একই দিনে সকাল ও বিকালে বাজারেরও যথেষ্ট হেরফের থাকছে দামে। সোমবার বিভিন্ন বাজারে গড়ে বেগুনের দাম ছিল 100 থেকে 120 টাকা কিলো, সরু বেগুন 80 টাকা, করলা 100 টাকা, পটল 100 টাকা, শিম 250 টাকা, ঢেঁড়স 100 টাকা, ফুলকপি 120 থেকে 140 টাকা, বাঁধাকপি 80 টাকা, পালং শাক 140 থেকে 150 টাকা কিলো, মূলা চারটি 30 থেকে 40 টাকা, ডাঁটা সহ অন্যান্য শাক এক আটেই ছিল 10 টাকা থেকে 20 টাকা। বাজার করতে গিয়ে সবচেয়ে বড় জটিলতা চেনা বহু সবজি ওধাও। দাম নিয়ে জিজ্ঞাসায় কথা বাড়াতে রাজি হচ্ছেন না ব্যবসায়ীরা। স্থানীয় উৎপাদন কোনো দিশা দেখাতে না পারায় সবজি বাজারই হয়ে উঠেছে আমদানি নির্ভর। কোনো কারণে বহিরাজ্য থেকে আসা মাল পথে আটকে গেলে বাজারের দাম বেড়ে যাচ্ছে। পাইকাররাও সে সমস্ত সুযোগ কাজে লাগাতে দেরি করছেন না। 24 ঘন্টার হেরফেরেই কিলোতে 3 থেকে 4 টাকা অতিরিক্ত আদায় করে নিচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি সবজি ব্যবসায়ীদের কথায় বন্যা স্থানীয় উৎপাদকের পথে বসিয়ে গেছে। নতুন করে চাষাবাদ করে ফসল বাজারে আনা আরো সময়ের ব্যাপার। বন্যা হয়ে গেছে 2 মাসের বেশি। প্রশ্ন উঠছে, সবজি উৎপাদন হতে কতদিন লাগে? বন্যার যুক্তি ধোপে টেকে কি? ফলে পরিস্থিতি ভিন্ন এবার। দাম কবে নেমে আসবে আর কোনো নিশ্চয়তা নেই। করে 500 টাকার নোট খসিয়ে থলের অর্ধেক না ভরাতে পারা মানুষের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে আলু ও পেঁয়াজের বর্ধিত দাম। চলতি বছরে এ দুটি পণ্যের মূল্যবৃদ্ধির ওঠানামা ভেঙে দিয়েছে আগেকার সমস্ত রেকর্ড। 1 জানুয়ারি থেকে 10 নভেম্বর পর্যন্ত মোট 7 বার বেড়েছে আলু পেঁয়াজের দাম। বেশ কয়েকদিন এভাবে কাটিয়ে দাম কিছুটা নেমে এসেছে। এবার আলু 35 টাকা থেকে এক লাফে বেড়ে 45 টাকা কিলোর ঘরে পৌঁছেছে। পেঁয়াজের দাম বেড়েছে কিলোতে 35 টাকা। এখন 80 টাকা কিলো দরে কিনতে হচ্ছে পেঁয়াজ। দিন 7 আগে আলুর সর্বোচ্চ পাইকারি দর ছিল 27 টাকা কিলো, রবিবার তা ছিল 36 টাকা কিলো। অন্যদিকে পেঁয়াজের পাইকারি দর ছিল 36 থেকে 37 টাকা কিলো, রবিবার তা দাঁড়ায় 69 থেকে 70 টাকা কিলো। এভাবে দাম বাড়লেও রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ সাধারণ মানুষের। কয়েকদিন পরপর কয়েকটি দোকানে প্রচার সর্বস্ব হানা দিয়ে দায়িত্ব শেষ করছেন খাদ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলে অভিযোগ ক্রেতা সাধারণের। এমনিতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাবিত রাজ্যের বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত অংশের মানুষ। তার উপর কাঁচামাল, সবজি এবং আলু পেঁয়াজের মর্জিমাফিক মূল্য বৃদ্ধিতে এবার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে 2 দিন ব্যাপী এক পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সঞ্জীব রাঠোর, ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধিকর্তা রমিত মৌরিয়া এবং পুনের যশোদার ডেপুটি ডিরেক্টর জেনারেল ডক্টর মুল্লিনাথ কাল শেট্টির উপস্থিতিতে এই কর্মশালার উদ্বোধন হয়। 2 দিনব্যাপী এই পরামর্শমূলক সেমিনারে সিকিম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরা সহ মোট 6টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া জেলা পরিষদের 4 জন সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, পঞ্চায়েত প্রধান, স্বসহায়ক দলের সদস্য, শিপার্ড ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারত সরকারের পঞ্চায়েতি মন্ত্রক সারা দেশে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যেখানে যেখানে মহিলারা আছেন সেখানে প্রক্সি রিপ্রেজেন্টেশন আছে কিনা, অর্থাৎ মহিলারা জনপ্রতিনিধি হিসেবে আছেন কিন্তু তাদের বলতে তার পরিবারের কোনো পুরুষ সদস্য
তাদের হয়ে কাজ করছে কিনা এইটা নিয়ে একটা কনসালটেটিভ ওয়ার্কশপ করা, যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে, এবং আজকে এবং আগামীকালকে 2 দিন ধরে প্রজ্ঞা ভবনে পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য থেকে জনপ্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধিরা এখানে এসে এই সেমিনারে অংশ নিয়েছেন। তাদের বক্তব্য, তাদের রাজধানী শহর আগরতলার রাস্তাঘাট বেআইনি দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক দপ্তরের বিশেষ অভিযান চালানো হয় পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়। অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। সোমবার ট্রাফিক দপ্তরের এক যৌথ অভিযানে বেআইনিভাবে রাস্তা বা ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহরের রাস্তায় গাড়ি ও বাইক বেআইনিভাবে পার্কিং করার জন্য জরিমানাও করা হচ্ছে বলে ট্রাফিক দপ্তর থেকে জানানো হয়েছে। আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আছে, ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে। তো এটা আমাদের একটা জয়েন্ট ড্রাইভ। আগরতলা শহরের যতগুলো বিজি এরিয়া আছে তার মধ্যে একটা হলো এই ওল্ড মোটর স্ট্যান্ড এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফুটপাথ দখল করে আছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের বাইক এখানে পার্ক করে রেখেছে, কিছু কিছু আনঅথরাইজড লোক এখানে ব্যবসার নামে এখানে ফুটপাথ দখল করে বসে আছে। রাস্তা বাণী বিদ্যাপীঠ স্কুলে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স দপ্তরের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করার দায়ে গ্রেপ্তার করা হলো এক পরীক্ষার্থীকে। পরীক্ষা চলাকালীন সময়ে ইনভিজিলেটরের চোখে ধরা পড়ে বিষয়টি, সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয় এবং এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয় পশ্চিম আগরতলা থানায়। অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় বিএনএস এবং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার আইনের 10 নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। সে সেখানে একটি মোবাইল ফোন বার করে সেই মোবাইলের সহযোগিতা নিয়ে সে পরীক্ষা দেওয়া শুরু করেছে। সঙ্গে সঙ্গে যারা ইনভিজিলেটর ছিল, যারা ডিউটিতে ছিলেন, তারা তাকে হাতে নাতে ওকে ধরে এবং তাদের তরফ থেকে একটি লিখিত সুনির্দিষ্ট অভিযোগ একটি করা হয় থানাতে ওর এই বিষয় নিয়ে, এবং তার কেস নাম্বার হচ্ছে 136/2020। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।